আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর, ফ্যাক্টর 10A ইনহিবিটর, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগের এই দুইটা গ্রুপকে নিয়ে। অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগের হ্যাপারিন ওয়ারফেরিন নিয়ে এর আগে আমি ভিডিও করেছি। আজকে আর দুইটা ইম্পর্ট্যান্ট গ্রুপ, যেটা কিনা হচ্ছে আমাদের ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর এবং ডাইরেক্ট 10A ইনহিবিটর, এই দুইটা নিয়ে আলোচনা করব। তো এরা বেসিক্যালি যেহেতু অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, তার মানে আমাদেরকে কোয়াগুলেশন সিস্টেমটা একটু জানতে হবে। নর্মালি কোয়াগুলেশন কখন হয় বা ফিজিওলজিক্যালি কখন হয়, সেটা হচ্ছে আমাদের যদি কোনো ধরনের এন্ডোথেলিয়াল ইনজুরি হয়, তাহলে সেই এন্ডোথেলিয়াল ইনজুরিকে হিল করার জন্য আমাদের বডিতে হেমোস্টেসিস শুরু হয়। হেমোস্টেসিসের দুইটা স্টেজ, একটা হলো প্রাইমারি হেমোস্টেসিস, একটা হলো সেকেন্ডারি হেমোস্টেসিস। প্রাইমারি হেমোস্টেসিসে আমাদের একটা উইক প্লেটলেট প্লাগ ফর্মেশন হয়, আর সেকেন্ডারি হেমোস্টেসিসে সেই উইক প্লেটলেট প্লাগটাকে কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাক্টিভেশন করার মাধ্যমে আমাদের সেই উইক প্লেটলেট প্লাগটাকে স্টেবিলাইজ করা হয়। এখন এই কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাক্টিভেশন দুইটা পাথওয়ের মাধ্যমে হয়। একটা হলো ইন্ট্রিনসিক পাথওয়ে, একটা হলো এক্সট্রিনসিক পাথওয়ে। দুইটা পাথওয়েতে বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টরগুলো কাজ করে, সেটা ভিন্ন ভিন্ন। ইন্ট্রিনসিকে ভিন্ন, এক্সট্রিনসিকে ভিন্ন, বাট দুইটাই আলটিমেটলি একটা কমন পাথওয়ে ফলো করে, যেটার আলটিমেটলি মূল লক্ষ্য হলো একটা থ্রম্বিন ফর্মেশন করা। এবং এই থ্রম্বিনটা কি করে, আমাদের ফাইব্রিনোজেনকে ফিব্রিন মনোমারে কনভার্ট করে, এবং ফিব্রিন মনোমারগুলো অনেকগুলো ফিব্রিন মনোমার মিলে একটা ফিব্রিন মেশওয়ার্ক ফর্মেশন করে সেই প্লেটলেট প্লাগটাকে স্টেবিলাইজ করে। এটাই হলো এর মূল কাজ। তো এখন এই পুরো প্রসেসটা তো ফিজিওলজিক্যালি হচ্ছে, সেটা আমরা চাই। কিন্তু যদি প্যাথোলজিক্যালি বডিতে কোনো ধরনের কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাক্টিভেশন হয়ে যায় এবং সেটা আমাদের ওয়ান্টেড না, যেমন স্ট্রোক, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে স্ট্রোক হতে পারে। তো এই যে থ্রম্বাসগুলো ফর্মেশন হয়ে আমাদের হার্টের মধ্যে ইস্কিমিয়া করে দিচ্ছে, বা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে স্ট্রোক করছে, সেই জিনিসগুলো তো আর ওয়ান্টেড না। তখন আমরা কি করি, তখন হচ্ছে আমরা এই অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগগুলো হচ্ছে প্রোভাইড করি পেশেন্টদেরকে থ্রম্বোএম্বোলিক ডিসঅর্ডারগুলোতে। ওয়ারফেরিন হলো ব্রেস্ট ড্রাগ, কিন্তু ওই ড্রাগগুলো আমরা যেই জায়গাতে, যে ইন্ডিকেশনগুলোতে ইউজ করতে পারি না, বা ওদের যে অ্যাডভার্স এফেক্টগুলোর জন্য আমরা ওদেরকে ইউজ করতে পারি না, তখন আমরা হচ্ছে এই ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর বা ডাইরেক্ট 10A ইনহিবিটর এগুলোকে ইউজ করি। তো চলেন শুরু করা যাক। ডাইরেক্ট কোয়াগুলেশন ফ্যাক্টর ইনহিবিটর, এর মধ্যে দুইটা গ্রুপ। একটা হচ্ছে যারা ডাইরেক্ট থ্রম্বিনকে ইনহিবিট করে, আরেকটা গ্রুপ হচ্ছে শুধুমাত্র ফ্যাক্টর 10A কে ইনহিবিট করে। এদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে এদের অতটা ল্যাব মনিটরিং করার প্রয়োজন পড়ে না। আমরা এর আগে হ্যাপারিন বা ওয়ারফেরিনে যেটা দেখেছি, হ্যাপারিন এর ক্ষেত্রে আমরা পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইমটাকে মেজার করি, যেহেতু এটা ইন্ট্রিনসিক পাথওয়ে ফলো করে, এবং ওয়ারফেরিনের ক্ষেত্রে হচ্ছে আপনার আমরা প্রোথ্রম্বিন টাইম অথবা আইএনআর মেজার করি। কিন্তু এই ডাইরেক্ট কোয়াগুলেশন ফ্যাক্টর ইনহিবিটরগুলোর ক্ষেত্রে অতটা ল্যাব মনিটরিংয়ের প্রয়োজন পড়ে না। তো এখন ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটরের ড্রাগের নাম কি? বিভালিরুটিন, আর্কেট্রোব্যান আর ডেবিকেট্রান। এদেরকে ফার্স্ট এডে মনে রাখার জন্য এমন একটা সিকোয়েন্স দেওয়া হয়েছে, এদের নামের প্রথম অক্ষর সাজিয়ে ব্যাড লিখেছে। তো এই ব্যাডকে আমরা কোথায় ইউজ করি? আমরা পড়ে এসেছি হ্যাপারিন এডমিনিস্ট্রেশন করলে একটা অ্যাডভার্স এফেক্ট হয়, সেটা হচ্ছে হিট, অর্থাৎ হ্যাপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া। হ্যাপারিনের জন্য যদি পেশেন্টের থ্রম্বোসাইটোপেনিয়া শুরু হয়, তখন ওই হ্যাপারিনকে উইথড্র করতে হবে এবং হ্যাপারিনের বদলে অন্য একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ দিতে হবে। তখন দেখা যায় যে আমরা এই থ্রম্বিন ইনহিবিটরগুলোকে ইউজ করে থাকি। তো আমরা এভাবেও মনে রাখতে পারি যে ক্যান বি ইউজড ইন হিট হোয়েন হ্যাপারিন ইজ ব্যাড ফর দ্য পেশেন্ট। তাহলে ব্যাড স্ট্যান্ডস ফর বিভালিরুটিন, আর্কেট্রোব্যান অ্যান্ড ডেবিগ্যাট্রান। তাহলে আমরা এদেরকে কোথায় ইউজ করছি? অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, তার মানে যেখানে বেশি বেশি এক্সেসিভ কোয়াগুলেশন হচ্ছে, সেই সমস্ত জায়গাতে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ ইউজ করব। লাইক হচ্ছে ভেনাস থ্রম্বোএম্বোলিজম, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ওই সমস্ত জায়গাতে আমরা এই ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর ইউজ করব। তো এখন দেখা গেল এদেরও তো অ্যাডভার্স এফেক্ট আছে, তাই না? যে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগেরই অ্যাডভার্স এফেক্ট হচ্ছে ব্লিডিং। এখন এই ব্লিডিং যদি হতে থাকে, সেটাও আমাদের ওয়ান টাইমকে রিভার্স কিভাবে করব? রিভার্স করব যে ড্রাগটা দিয়ে, সেই ড্রাগের নাম হচ্ছে ইডারুকিজুম্যাব। ইডারুকিজুম্যাব দিয়ে আমরা হচ্ছে এই ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর ড্রাগগুলোর অ্যাডভার্স এফেক্টকে ওভারকাম করতে পারি।
সো ব্লিডিং হতে পারে এবং ইডারুকিজুম্যাব ক্যান বি ইউজ টু ইনহিবিট ডেবিকেট্রান। এখানেও একটা রিমনি করে দিয়েছে ইনহিবিট ডেবিকেট্রান, এটা দিয়ে ইডারুকিজুম্যাব এটা মনে রাখতে পারেন। নেক্সট ওয়ান ইজ এপিক্সাব্যান, ইরক্সাব্যান অ্যান্ড রিভারক্সাব্যান। এদের নামের সবগুলোর সাথে কিন্তু 10A বা XA এই শব্দটা কিন্তু লাগানো আছে, তার মানে এই ড্রাগগুলো মনে রাখা সহজ যে ওরা কাকে ইনহিবিট করছে, ফ্যাক্টর 10A, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10কে ইনহিবিট করছে। সো দে ডাইরেক্টলি ইনহিবিট ফ্যাক্টর 10A। এবং এদেরকে আমরা কোথায় ইউজ করছি, অবশ্যই থ্রম্বোএম্বোলিক ডিসঅর্ডার লাইক ডিপ ভেইন থ্রম্বোসিস, পালমোনারি এম্বোলিজম, এই সমস্ত কিছু ট্রিটমেন্টে অথবা প্রোফাইল্যাক্সিসে আমরা ইউজ করে থাকি। স্ট্রোক প্রোফাইল্যাক্সিসে ইউজ করে থাকি ইন দ্যাট কেস অফ পেশেন্ট হু হ্যাজ এট্রিয়াল ফিব্রিলেশন। এই প্রশ্নগুলোই কিন্তু, এই ছোটোখাটো শব্দগুলোই কিন্তু আমাদের ইউয়ার্ল্ডের কোয়েশ্চেনের হিস্ট্রিতে কিন্তু বলা থাকে। দেখা যাবে আপনাকে ডাইরেক্ট স্ট্রোক বলবে না, বলবে যে ওই পেশেন্টটার ইসিজিতে কোনো একটা প্যাটার্ন যেটা এট্রিয়াল ফিব্রিলেশনকে ইন্ডিকেট করছে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে ওই ইসিজির ওই প্যাটার্নটা দিয়ে, লাইক হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন আমরা কি পাই, ইরেগুলার রিদম পাই এবং পি ওয়েভটা অ্যাবসেন্ট পাই। এই দুইটা জিনিস দেখে আপনাকে বুঝতে হবে যে ওরা এট্রিয়াল ফিব্রিলেশনের কথা বলেছে। এবং এট্রিয়াল ফিব্রিলেশন যেখানে হয় সেখানে আমরা প্রোফাইল্যাক্সিস হিসেবে কেন আমরা এই অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগগুলো ইউজ করি, কারণ আমরা স্ট্রোককে প্রিভেন্ট করতে চাচ্ছি। এট্রিয়াল ফিব্রিলেশন থেকে আলটিমেটলি থ্রম্বাসটা ডিসলজ হয়ে কি করতে পারে, স্ট্রোক করতে পারে। তাহলে এই স্ট্রোক প্রোফাইল্যাক্সিসে কিন্তু আমরা এই ডাইরেক্ট কোয়াগুলেশন ফ্যাক্টর ইনহিবিটরগুলো ইউজ করতে পারি। এখন as it is an anticoagulant drug, so it has adverse effect also. তো ওর adverse effect কি হবে, সেম ব্লিডিং হবে। এখন আমরা এটাকে কিভাবে রিভার্স করতে পারি, যে ড্রাগটা দিয়ে, তার নাম হচ্ছে অ্যান্ডেক্সানেট আলফা। অ্যান্ডেক্সানেট আলফাও মনে রাখার সুবিধার্থে আমরা এখানে অ্যান্ডেক্সানেট আলফাতে XA দেখতে পাচ্ছি, তাহলে আমরা এভাবেও মনে রাখতে পারি যে আমাদের ড্রাগগুলোর নাম হচ্ছে এপিক্সাব্যান, ইডক্সাব্যান, রিভারক্সাব্যান এবং এদেরকে আমরা রিভার্স করি অ্যান্ডেক্সানেট আলফা দিয়ে। এখানেও একই কথা বলা হয়েছে কিভাবে অ্যান্টিকোয়াগুলেশন রিভার্সাল করব, ডেবিকেট্রানকে করব ইডারুকিজুম্যাব দিয়ে, আর ডাইরেক্ট ফ্যাক্টর 10A ইনহিবিটরকে করব অ্যান্ডেক্সানেট আলফা দিয়ে। এই শব্দগুলো মনে রাখতে হবে, কারণ দেখা যাবে যে এই দুইটা হিন্ট দিয়ে আপনি পুরো প্রশ্নের আনসার কিন্তু বুঝে যাবেন কোনটা হবে। এখানেও এরা হচ্ছে আপনার ডাইরেক্ট ইনহিবিটরের মধ্যে রিভারক্সাব্যান, এপিক্সাব্যান, এরা হলো ডাইরেক্ট ইনহিবিটর, এরা ডাইরেক্টলি ফ্যাক্টর 10কে ইনহিবিট করে। এর আগে আমরা হ্যাপারিন পড়ে এসেছিলাম, হ্যাপারিনের মধ্যে আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন, লো মলিকুলার ওয়েট হ্যাপারিন ছিল। ওরা কিভাবে ইনহিবিট করছিল, ওরা কিন্তু ডাইরেক্টলি ইনহিবিট করছিল না, ওরা ইনডাইরেক্টলি ইনহিবিট করছিল। কারণ আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন স্টিমুলেট করছিল অ্যান্টিথ্রম্বিন 3কে, আর অ্যান্টিথ্রম্বিন 3 আলটিমেটলি সমস্ত ক্লটিং ফ্যাক্টর সহ ফ্যাক্টর 10A কে কিন্তু ইনহিবিট করছিল। সো দে আর ইনডাইরেক্ট ইনহিবিটরস, বাট রিভারক্সাব্যান, এপিক্সাব্যান আর ডাইরেক্ট ইনহিবিটরস। ফ্যাক্টর 10A ইনহিবিটরস, এখানে আমরা যত জায়গায় এরকম লাল কালারের হাইলাইটার দিয়ে হাইলাইট করব, সেই জায়গাগুলো মনে রাখবেন ইউয়ার্ল্ডে কোয়েশ্চেন এসেছে। সো এই লাইনটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ফ্যাক্টর 10A ইনহিবিটরের মধ্যে হচ্ছে রিভারক্সাব্যান, এপিক্সাব্যান। আমরা এগুলো কোথায় ইউজ করছি, আমরা ইউজ করছি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে। এবং কার অল্টারনেটিভ হিসেবে, যে সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে হয়তো ওয়ারফেরিন দিলে আমার ক্ষতি হচ্ছে, ওয়ারফেরিন দিলে তার ব্লিডিং বেশি হচ্ছে, বা ওয়ারফেরিনের সাথে যেহেতু ভিটামিন কে রিলেটেড অনেক ধরনের অল্টারেশন হতে পারে, ব্লিডিং হতে পারে, তো তখন আমরা ওয়ারফেরিন ইউজ করতে পারবো না। তো ওয়ারফেরিনও ইউজ করতে পারবো না, বাট ওয়ারফেরিনের ইফেক্টও আমি চাচ্ছি, অ্যান্টিকোয়াগুলেশন ইফেক্টও চাচ্ছি, তখন আমরা এই সমস্ত ড্রাগগুলো ইউজ করতে পারি, যেমন ফ্যাক্টর 10A ইনহিবিটর, মনে রাখবেন এট্রিয়াল ফিব্রিলেশনে। এবং এদেরকে কিন্তু মনিটরিং করার অত প্রয়োজন পড়ে না, যেমনটা ওয়ারফেরিনের ক্ষেত্রে কিন্তু মনিটর করতে হয়, প্রোথ্রম্বিন টাইম, আইএনআর এগুলো মান্থলি মনিটর করতে হয়। আর ফ্যাক্টর 10A ইনহিবিটর যেটা, সেটা কিন্তু দুইটাকে ইনহিবিট, 10A ইনহিবিটর যেটা, সেটা হচ্ছে আমাদের প্রোথ্রম্বিন 10 এবং পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম দুইটাকে ইনহিবিট করতে পারে। কেন করে, কারণ ফ্যাক্টর 10A কিন্তু দুইটা পাথওয়েরই কিন্তু কমন পাথওয়ে। এটা নিয়ে একটু রিকল করি যদি, সেটা হচ্ছে আমরা এই পাথওয়েতে দেখতে পেয়েছি, এই হলুদ কালারেরটা হচ্ছে কমন পাথওয়ে, এই নীল কালারেরটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, আর এটা হলো এক্সট্রিনসিক পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়ে মেজার করি আমরা পিটি দিয়ে, আর ইন্ট্রিনসিক পাথওয়ে মেজার করি আমরা পিটিটি দিয়ে, মানে পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম দিয়ে, আর এক্সট্রিনসিক পাথওয়ে মেজার করি প্রোথ্রম্বিন টাইম দিয়ে। আর এই দুইটারই আলটিমেটলি
কোথায় এসে এন্ড করে, সেটা হচ্ছে কমন পাথওয়েতে। তো আমি তো আলটিমেটলি ফ্যাক্টর 10 এ ইনহিবিটর দিয়ে কমন পাথওয়েটাকে ইনহিবিট করে দিচ্ছি। তাহলে আলটিমেটলি আমার প্রলং যদি হয় তাহলে দুইটাই প্রলং হবে, পিটিও প্রলং হবে, পিটিটিও প্রলং হবে, এটাই এখানে বলছে। কোনো একটা ওদের ফ্যাক্টরকে ইনহিবিট করতাম, লাইক যদি আমি ফ্যাক্টর 11 এ ইনহিবিট করতাম, তখন তো আর আমার এক্সট্রিনসিক পাথওয়ের পিটিটা প্রলং হইতো না, শুধুমাত্র পিটিটি প্রলং হইতো। এখন যেহেতু কমন পাথওয়েকে ইনভলভ করেছে, সেই জন্য হচ্ছে আমাদের প্রথ্রোমিন টাইম এবং পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম দুইটাই ইনক্রিজ হবে, এটাই বলছে। এবং এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। এরা শুধুমাত্র পিটি এবং পিটিটিকে প্রলং করে, কিন্তু এরা থ্রম্বিন টাইমকে কোনো এফেক্ট করে না, কারণ সে তো থ্রম্বিনকে ইনহিবিট করছে না। এটাই ফ্যাক্টর 10 এ আর থ্রম্বিন ইনহিবিটরের মধ্যে ডিফারেন্স। ফ্যাক্টর 10 এ ইনহিবিটর যারা, তারা শুধুমাত্র পিটি এবং পিটিটিকে প্রলং করে, কিন্তু টিটি বা থ্রম্বিন টাইমকে কোনো এফেক্ট করে না। কিন্তু যেটা থ্রম্বিন ইনহিবিটর, সেটা আমি পরের স্লাইডে দেখাবো, তারা কিন্তু তিনটাকেই এফেক্ট করে, তিনটাকেই ইনক্রিজ করে। প্রথ্রম্বিন টাইম, পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম এবং থ্রম্বিন টাইম, তিনটাই ইনক্রিজ হয় আমাদের ডিরেক্ট থ্রম্বিন ইনহিবিটরে। ইনহিবিটর ক্যান প্রলং পিটি, পিটিটি অ্যান্ড থ্রম্বিন টাইম। থ্রম্বিন অ্যাক্টিভিটি কমন টু অল টেস্ট। আর আরেকটা লাইন এখানে আবার রেড কালারের হাইলাইটার দিয়ে হাইলাইট করে দেখিয়েছি, যে মনে রাখবেন অনলি কারা আপনার আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন, হ্যাপারিনের ভিডিওতে আমি বলেছি এটা নিয়ে ডিটেলস, আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন থ্রম্বিন টাইমকে প্রলং করে। আর এখন আমরা পেলাম ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর, ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটরও থ্রম্বিন টাইমকে প্রলং করে। আচ্ছা, আনফ্র্যাকশনেটেড হ্যাপারিনটা হচ্ছে অ্যান্টিথ্রম্বিন 3 এর অ্যাক্টিভেশনের মাধ্যমে, সেটা হ্যাপারিনের ভিডিওতে বলেছি। আর ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর তো ডাইরেক্ট ড্রাগ এফেক্ট করছে। এবং আমরা কোথায় ইউজ করছি ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর? এই যে সমস্ত পেশেন্টদের হিট আছে, যাদের ক্ষেত্রে আমি হ্যাপারিন দিতে পারবো না, তাদের ক্ষেত্রে আমি ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর দিতে পারবো। আবার তাদের ক্ষেত্রে কিন্তু আমি ফ্যাক্টর 10 এ ইনহিবিটর এগুলোও দিতে পারবো। মানে হচ্ছে যাদের ক্ষেত্রে আমি হ্যাপারিন দিতে পারবো না, তাদের ক্ষেত্রে আমি এগুলো দিতে পারবো, ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর। স্টপ হ্যাপারিন অ্যান্ড স্টার্ট ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর। তারপরে অ্যাকিউট করোনারি সিনড্রোমে দিতে পারি, করোনারি ইন্টারভেনশন বিভালি রুটিন দিতে পারি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আমরা দিতে পারি, যেমন ডেবিগ্যাট্রান ওরালি দেওয়া যায়। এবং এদের ক্ষেত্রে কিন্তু মনিটরিংয়ের অত প্রয়োজন পড়ে না। ক্রনিক ওরাল অ্যান্টিকোয়াগুলেশন, কাদেরকে ক্রনিক মানে অনেক দিন ধরে এই অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগগুলো ওরালি খেতে হবে, এই সমস্ত ইন্ডিকেশনের মধ্যে হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন, মেকানিক্যাল হার্ট ভালভ, তারপর ডিপ ভেন থ্রম্বোসিস অথবা পালমোনারি এম্বোলিজম, এদের ক্ষেত্রে আমাদেরকে দিতে হবে। এবং দেখা যায় যে আমরা বেশিরভাগ সময় প্রেফার করি এই সমস্ত ইন্ডিকেশনে ওয়ারফেরিন। কেন? কারণ এক তো হচ্ছে এটা ওরাল ড্রাগ এবং লো কস্ট, আর এর ডাউন সাইড ইফেক্ট হচ্ছে আমাকে একে মনিটর করতে হয়, আইএনআর লেভেলটা কিন্তু ভালোভাবে চেক করতে হয় মান্থলি। কিন্তু নোভেল ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে ওয়ারফেরিন যে সমস্ত ক্ষেত্রে আমি দিতে পারবো না, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই ড্রাগগুলো দেবো, যেমন ফ্যাক্টর 10 ইনহিবিটরের মধ্যে রিভারক্সাবেন, এপিক্সাবেন, ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটরের মধ্যে হচ্ছে আপনার ডেবিগ্যাট্রান। এদের আপনার আপসাইড আর ডাউন সাইড ইফেক্ট আছে। ভালো দিক যেটা, সেটার মধ্যে হচ্ছে আমার এখানে মনিটরিং এর প্রয়োজন পড়ে না, কোনো আইএনআর লেভেল চেক করতে হবে না, কনসিস্টেন্ট একটা ডোজ দিলেই হচ্ছে। আর ডাউন সাইড ইফেক্ট হচ্ছে এরা খুব কস্টলি হয়, এবং এদের রিভার্সাল এজেন্টের নাম তো বলেছি, এটা রুকিজুম্যাব, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটরের জন্য। আর ফ্যাক্টর 10 ইনহিবিটরের রিভার্সাল ড্রাগের নাম কি বলেছিলাম? অ্যান্ডেক্সানেট আলফা। ড্রাগের রিভার্সালের ক্ষেত্রে তো আমরা দেখেছি কখন কোথায় কোন অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগের জন্য কোন রিভার্সাল ড্রাগ দেব। তবুও দেখা যায় যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটাকে প্রেফার করা হয় অনেক ক্ষেত্রে। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা জিনিসটাকে, যেই প্লাজমার মধ্যে আমার কোনো সেল থাকবে না, শুধুমাত্র ক্লটিং ফ্যাক্টর থাকবে, যেমন আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এই সমস্ত কিছু আমার প্লাজমাতে থাকবে না। এখানে পিটি এবং পিটিটিটা হচ্ছে নর্মালাইজ হয় ইনফিউশন করার পরে। যে সমস্ত ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, যত ধরনের ডিজিজ আছে যেমন হিমোফিলিয়া, এই সমস্ত ক্ষেত্রে অনেক জায়গায় আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইউজ করে থাকি। আর রিভার্সাল অফ ড্রাগটা আবার দেখা দিলাম, কিন্তু ওয়ারফেরিন দেওয়ার পরে ওর অ্যাডভার্স ইফেক্ট হিসেবে ব্লিডিং হচ্ছে, প্লাস আপনার আইএনআর লেভেলটা মেজার করে দেখব। তখন আইএনআর লেভেল মেজার করার উপরে মেজারমেন্টের উপর বেসিস করে আমরা তার অ্যান্টিডোট মানে ভাইটামিন কেটা দিব। ভাইটামিন কে দিলে ওয়ারফেরিনের যে ইফেক্টটা সেটা রিভার্স করবে, এবং সেটা দিব আইএনআর লেভেল মেজার করার পরে, ইউজড উইথ ইনক্রিজ আইএনআর ইন অ্যাবসেন্স অফ সিরিয়াস ব্লিডিং। এবং এটা আমরা দেব পোস্ট অপারেটিভলি, এবং আইভি দিতে পারি।
আইভি দিলে যেটা জিনিসটা হতে পারে সেটা হচ্ছে অ্যানাফাইলেক্সিস হতে পারে। এখন আইএনআর লেভেলের ব্যাপারটা কি? আইএনআর লেভেলের ব্যাপারটা হলো যে আইএনআর লেভেল যদি 3 to 5 হয় তাহলে আমি ওয়ারফেরিনটা স্টপ রাখবো, কিন্তু আমি ভাইটামিন কে এখনো স্টার্ট করব না। কিন্তু আইএনআর লেভেল যদি 5 to 9 হয় তখন আমি ওয়ারফেরিন হোল্ড রাখবো প্লাস ওরাল ভাইটামিন কে দিব। আর আইএনআর লেভেল যদি মোর দ্যান 9 হয় তাহলে আমি আইভি ভাইটামিন কে দিব এবং ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব। কারণ ভাইটামিন কে অ্যাক্টিভেশনের পরেও সেই পরিমাণ ক্লটিং ফ্যাক্টরগুলো সিনথেসিস হতে অনেক বেশি সময় লাগবে, কিন্তু আমার আয়নার লেভেল এত বেশি এবং এত সিভিয়ার ব্লিডিং হচ্ছে, তখন সেই ক্ষেত্রে ওই মুহূর্তের ক্লটিং ফ্যাক্টরটাকে প্রোভাইড করার জন্য আমার ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে হবে। আর যদি অনেক বেশি পরিমাণে ব্লিডিং হয় এবং আয়নার লেভেল আরও অনেক বেশি, তখন শুধুমাত্র আমি ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটাই ওই মুহূর্তে অ্যাকিউট কন্ডিশনে দিব। এখন থ্রম্বোলাইটিক্সের জন্য আমরা এই ভিডিওটা এই স্লাইডটা একটু দেখি। থ্রম্বোলাইটিক্স হচ্ছে বেসিক্যালি আমাদের মূল উদ্দেশ্য কি একটা থ্রম্বাস ফর্মেশন করা বা ক্লট ফর্মেশন করা, কিন্তু ফিজিওলজিক্যালি দেখা যায় যে এন্ডোথেলিয়াল ইনজুরিটা যখন হিল হয়ে যাবে তখন সেই ক্লটটা কি হতে হবে, ক্লটটা রিমুভ হতে হবে বা ডিগ্রেডেশন হতে হবে। সেই ডিগ্রেডেশন প্রসেসটাই হয় কিসের মাধ্যমে? প্লাজমিন অ্যাক্টিভেশনের মাধ্যমে। কিন্তু বডিতে তো প্লাজমিন হিসেবে থাকে না, থাকে হচ্ছে প্লাজমিনোজেন হিসেবে। সেই প্লাজমিনোজেনকে অ্যাক্টিভ প্লাজমিনে কনভার্ট করে আমাদের টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, স্ট্রেপ্টোকাইনেজ এবং ইউরোকাইনেজ, এই এনজাইমগুলোর মাধ্যমে আমরা হচ্ছে প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করতে পারি। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর আমাদের সবার বডিতেই থাকে, আর বাকি দুইটা হচ্ছে রিকম্বিনেন্ট। এখন এই প্লাজমিন কি করে, আমাদের এই ফাইব্রিন বা ক্লটকে ভেঙে ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট অথবা ডি ডাইমার ফর্মেশন করে। এই এফডিপি এবং ডি ডাইমার রিলেটেড আমার একটা ভিডিও আছে, ওটার মধ্যে আমি এই রিলেটেড কথা বলেছি। আজকে আর এখানে কথা বাড়াবো না, এখানে শুধুমাত্র থ্রম্বোলাইটিক্স নিয়ে কথা বলবো। তার মানে থ্রম্বোলাইটিক্স মানে আমি চাচ্ছি এখন আমার থ্রম্বাস বাটা খুব লাইসিস হয়ে যায়, ওই মুহূর্তে আমি কি করব, থ্রম্বোলাইটিক্সগুলো ইউজ করব। থ্রম্বোলাইটিক্সের মধ্যে আমরা কি দিচ্ছি? থ্রম্বোলাইটিক্সের মধ্যে আমরা দিচ্ছি অ্যান্টিপ্লেস, রেটিপ্লেস, থেনিকটিপ্লেস। এর মেকানিজম কি? ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এরা কি করে, হেল্প করে। কোন কোন জায়গাটাতে হেল্প করে? কনভার্সন হতে ফ্রম প্লাজমিনোজেন টু প্লাজমিন। কনভার্ট হলে দেখা যায় যে আলটিমেটলি তারা কি করে, থ্রম্বিনটাকে ভেঙে ফেলে এবং ফাইব্রিন ক্লটটাকে হচ্ছে ভেঙে ফেলে। এখন এই জিনিসটা করলে কি হবে? আলটিমেটলি হচ্ছে আমার পিটি এবং পিটিটি প্রলং হবে, কিন্তু প্লেটলেট কাউন্টের কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে কেন পিটি বা পিটিটিটা প্রলং হচ্ছে? সেটা হচ্ছে প্লাজমিনের জন্য। আমি আমার ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্টের ভিডিওতেও বলেছিলাম, এখানে আবার বলছি, সেটা হচ্ছে প্লাজমিন কিন্তু শুধুমাত্র ফাইব্রিনকে ভাঙে এমনটা কিন্তু না। প্লাজমিন আরও অনেকগুলো কাজ করে, সেটা হচ্ছে প্লাজমিন এক ফাইব্রিনকে ভাঙে, আবার আপনার সিরাম ফাইব্রিনোজেনকে ভাঙতে পারে। ফাইব্রিন আর ফাইব্রিনোজেন কিন্তু এক কথা না, ফাইব্রিনোজেনটা হচ্ছে সলিউবল আর ফাইব্রিনটা হচ্ছে ইনসলিউবল। ওরা ফাইব্রিনোজেনকেও ভাঙে, আবার অন্যান্য কোয়াগুলেশন ফ্যাক্টরকেও ডিস্ট্রয় করে দেয়, অ্যান্ড অলসো দে ব্লক প্লেটলেট এগ্রিগেশন। তাহলে ও পুরো আলটিমেটলি একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট দিচ্ছে, রাইট? কোয়াগুলেশন ফ্যাক্টরগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তাহলে আলটিমেটলি সে ইন্ট্রিনসিক পাথওয়ে হোক, এক্সট্রিনসিক পাথওয়ে হোক, দুইটারই তো কোয়াগুলেশন ফ্যাক্টরকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তাহলে আলটিমেটলি আমার কি হবে? প্রোথ্রম্বিন টাইম এবং পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম দুইটাই প্রলং হবে, কিন্তু প্লেটলেট কাউন্টে কোনো চেঞ্জ হবে না। এগুলো আমরা কোথায় ইউজ করি? আর্লি এমআইতে আমরা স্ট্রেপ্টোকাইনেস দিয়ে থাকি, আর্লি ইসকেমিক স্ট্রোক, ডাইরেক্ট থ্রম্বোলাইসিস অফ হাই রিস্ক পালমোনারি অ্যাম্বোলিজম, সেখানে আমরা দিতে পারি। আর থ্রম্বোলাইটিক্সেরও অ্যাডভার্স ইফেক্ট কি হবে? ব্লিডিং হবে অবশ্যই। আমি যেহেতু এটা ক্লটকে ভেঙে দিচ্ছি, তাহলে এক্সেসিভ পরিমাণে যদি ক্লটের ব্রেকডাউন হয় বা এক্সেসিভ পরিমাণে যদি কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো ডিস্ট্রয় হতে থাকে, আমার ওয়ান্টেড ইফেক্টের থেকে যদি আমি বেশি ইফেক্ট পেয়ে যাই, তখন কি হবে? এর অ্যাডভার্স ইফেক্ট আমি পাবো, তখন হচ্ছে আমি ব্লিডিং পাবো। এখন আমি কোন পেশেন্টদের ক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেটেড হবে? যাদের ক্ষেত্রে অলরেডি অ্যাক্টিভ ব্লিডিং আছে তাদেরকে আমি দিতে পারবো না। ইন পেশেন্ট উইথ অ্যাক্টিভ ব্লিডিং, হিস্ট্রি অফ ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং, যার ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং এর হিস্ট্রি আছে বা রিসেন্ট সার্জারি হয়েছে, নোন ব্লিডিং, ডায়াথেসিস অর সিভিয়ার হাইপারটেনশন। এখন আমি এদেরকে কিভাবে রিভার্স করতে পারি? থ্রম্বোলাইসিস করছি, তাহলে রিভার্সাল কি হবে? থ্রম্বাসকে ভাঙতে দিব না, মানে অ্যান্টিফিব্রিনোলাইটিক দিব।
যারা ফিব্রিন ক্লটকে ভাঙবে না। তাহলে আমরা অ্যান্টিফিব্রিনোলাইটিকের মধ্যে অ্যামিনো ক্যাপ্রোইক অ্যাসিড, ট্রানিক্সামিক অ্যাসিড দিতে পারি, অথবা হচ্ছে প্লেটলেট ট্রান্সফিউশন করতে পারি, আর ফ্যাক্টরটাকে কারেকশন করতে পারি ক্রায়োপ্রেসিপিটেট, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, অথবা হচ্ছে প্রথ্রম্বিন কনসেন্ট্রেট কমপ্লেক্স দিয়ে। সো নাও ইটস টাইম ফর ইওয়ার্ল্ড। আমরা এখন ইওয়ার্ল্ডের কয়েকটা কোয়েশ্চেন দেখে আসি। আচ্ছা, he is started on a medication that prolongs activated partial thromboplastin time and prothrombin time in a dose dependent manner but has no effect on thrombin time. খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, সেটা হচ্ছে এমন একটা মেডিকেশন তিনি শুরু করছেন যেটা কিনা পিটি এবং এপিটিটি দুইটাকেই প্রলং করছে, বাট টিটিকে কিন্তু কোনো এফেক্ট করছে না। আমরা এর আগে এফেক্ট দুইটা ড্রাগ ছিল যারা কিনা হচ্ছে আপনার তিনটাকেই প্রলং করে, পিটি, এপিটিটি এবং থ্রম্বিন টাইম। সেটা হচ্ছে আনফ্র্যাকশনেটেড হেপারিন আর হচ্ছে ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর। কিন্তু আমার এখানে প্রশ্নতে বলেছে যারা কিনা থ্রম্বিন টাইমকে ইফেক্ট করে না। তাহলে এরপরে আগাই, হুইচ অফ দ্য ফলোয়িং এজেন্ট ওয়াজ দিস পেশেন্ট মোস্ট লাইকলি অ্যাডমিনিস্টার। তাহলে পেশেন্টকে কোন ড্রাগটা দেওয়া হয়েছে? আগে একটু প্রশ্নটা পড়ে আসি। 54-year-old man comes to the emergency department with pain and swelling in the right leg. তার রাইট লেগে হচ্ছে পেন আর সোয়েলিং আছে। দ্য পেশেন্ট হ্যাজ নো আদার মেডিকেল প্রবলেম অ্যান্ড রিক্স নো মেডিকেশন। He has smoked pack of cigarettes daily for the past 30 years. He is a business executive and just returned from an overseas trip. Physical examination shows pitting edema of the right leg and tenderness on deep palpation of the calf muscle. তাহলে পুরো হিস্ট্রিটাই হচ্ছে ওনার কি, আপনার ডিপ ভেন থ্রম্বোসিসের। পেরিফেরাল পালসেস গুলাও হচ্ছে asymmetric and full. He is started on medication that prolongs activated partial thromboplastin time and prothrombin time in a dose dependent manner. ডিপ ভেন থ্রম্বোসিসের জন্য অ্যান্টিকোয়াগুল্যান্ট ড্রাগ একটা নিয়েছেন যেটা কিনা পিটি এবং এপিটিটিকে প্রলং করে কিন্তু থ্রম্বিন টাইমকে কোনো এফেক্ট করে না। তাহলে এই হিসেবে আমাদের কোনটা মাথায় আসতেছে? অবশ্যই ফ্যাক্টর 10A ইনহিবিটর, কারণ থ্রম্বিন ইনহিবিটরও কিন্তু টিটিকে প্রলং করে, আনফ্র্যাকশনেটেড হ্যাপারিনও কিন্তু তিনোটাকেই প্রলং করে। এই দুইটা ড্রাগের নামই কিন্তু আমি একটু আগে বিএনবির একটা স্লাইডে বলেছিলাম যে দুইটা ড্রাগ যারা কিনা তিনটাকেই প্রলং করে, সেটা হচ্ছে এক হলো ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর, এক হলো আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন। ডাইরেক্ট ফ্যাক্টর 7A ইনহিবিটর নামে কোনো এখনো পর্যন্ত ড্রাগ আমরা পড়ি নাই, আর সাইক্লোঅক্সিজেনেজ ইনহিবিটর বলতে অ্যাসপিরিনকে বোঝানো হয়েছে। সো আমাদের একটাই অপশন লেফট, সেটা হলো ডাইরেক্ট ফ্যাক্টর 10A ইনহিবিটর। তো এটা হলো এটার এক্সপ্লেনেশন, আপনারা একটু দেখে নেবেন। পেশেন্টের ডিপ ভেনাস থ্রম্বোসিস আছে, অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি হিসেবে আমরা ওনাকে কি ড্রাগ দিয়েছি এবং কেন দিয়েছি এখানে সব কিছু লেখা আছে। এই যে দেখেন এখানে এডুকেশনাল অবজেক্টিভ আবার লিখেছে, ডাইরেক্ট ফ্যাক্টর 10A ইনহিবিটর ইনক্রিজেস দ্য প্রোথ্রম্বিন টাইম অ্যান্ড অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম বাট ডু নট ইফেক্ট থ্রম্বিন টাইম। কিন্তু আনফ্র্যাকশনেটেড হেপারিন আর ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর প্রলং দ্য থ্রম্বিন টাইম। পরের প্রশ্ন, ECG shows an irregular rhythm with absent P wave. এটা দেখেই বুঝে গেলাম যে এই পেশেন্টের কি আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে। irregular rhythm আর absent P wave. The patient is started on metoprolol and Epic-7. Epic-7 মানে factor 10A inhibitor. Which of the following is likely to be directly affected as the result of this therapy? Which of the following is likely to be directly affected as the result of this therapy? মানে ফ্যাক্টর 10A ইনহিবিট করার কারণে এর পরের কোন ঘটনাটা ডাইরেক্টলি এফেক্ট হচ্ছে? তাহলে ফ্যাক্টর 10A কোন কাজটা করছিল বেসিক্যালি? আমরা যদি একটু এই দেখি, ফ্যাক্টর 10A আলটিমেটলি প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করছিল, রাইট? তাহলে এখন ফ্যাক্টর 10A কে যদি আমি ইনহিবিট করে দিই তাহলে সে কি আর এই কাজটা করতে পারবে? পারবে না। তাহলে ডাইরেক্টলি সে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করতে পারছে না। আর এর আগের প্রশ্নতে পুরোটা আপনারা পড়ে নেবেন, কিন্তু এত কিছু ইম্পর্টেন্ট কথা লিখিনি তাই আমি আর হাইলাইট করি নাই। তো এই কনভার্সন অফ ফ্যাক্টর 10 to 10 এ 10 তো হয়েই গেছে, ওকে তো আমি ইনহিবিটই করে দিছি, তাহলে এটা তো আর কনভার্সনের ব্যাপারই আসতেছে না। ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন হচ্ছে পরের স্টেপে হয়, আর প্লাজমিনোজেন থেকে প্লাজমিন তো ক্লট ভাঙার ক্ষেত্রে লাগে, সেটা এখানে হবে না। আর গামা কার্বক্সিলেশন অফ কোয়াগুলেশন ফ্যাক্টর সেটা তো ভাইটামিন কে ডিপেন্ডেন্ট ওয়ারফেরিনের ক্ষেত্রে হয়ে থাকে, এটা এখানে আসবে না। সো
আমাদের প্রশ্নের অ্যান্সার হবে সেটা হচ্ছে কনভার্সন অফ প্রোথ্রম্বিন টু থ্রম্বিন। এটা হলো তার এক্সপ্লেনেশন। পেশেন্টের হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন আছে এবং আমরা তাকে ডাইরেক্ট ফ্যাক্টর 10A ইনহিবিটর দিয়েছি, যেটা কিনা তার স্ট্রোককে প্রিভেনশন করবে। এট্রিয়াল ফিব্রিলেশন থেকে যেটা হতে পারে, স্ট্রোক হতে পারে, তো স্ট্রোক প্রিভেন্ট করতে আমরা ওনাকে এটা দিছি। অ্যান্ড আলটিমেটলি এটা ডাইরেক্টলি প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন হওয়াটাকে হচ্ছে প্রিভেন্ট করতেছে। Direct factor 10A inhibitor are anticoagulant that block the active site of factor 10A, which leads to reduced conversion of prothrombin to thrombin. Next question. Non-contrast CT scan of the head reveals intracranial hemorrhage. The patient is given a recombinant biological agent that has antigen homology with factor 10A but no catalytic effect. The agent is most likely to antagonize the effects of which of the following drugs? তার মানে আমি এখানে কি দিছি? অবশ্যই একটা অ্যান্টিডোট দিয়েছি, যেটা কিনা আমি আগে যে মেডিকেশন দিচ্ছিলাম তার ইফেক্টটাকে অ্যান্টাগোনাইজ করছে, এবং এটা একটা রিকম্বিনেন্ট বায়োলজিক্যাল এজেন্ট, এবং এই ড্রাগের হোমোলজি, অ্যান্টিজেন হোমোলজি আছে উইথ ফ্যাক্টর 10A। তার মানে ফ্যাক্টর 10A ইনহিবিটর ড্রাগগুলো নাম কি ছিল? এপিক্সাবেন, রিভারোক্সাবেন। ওদের অ্যান্টিজেনের হোমোলোগাস রিকম্বিনেন্ট বায়োলজিক্যাল এজেন্ট হিসেবে কোন অ্যান্টিডোটটা আছে? সেটা হলো অ্যান্ডেক্সানেট আলফা। তাহলে আমাকে প্রশ্ন তো অ্যান্ডেক্সানেট আলফা করেনি, আমাকে প্রশ্ন ঘুরিয়েছে এরকম যে দ্য পেশেন্ট ইজ গিভেন এ রিকম্বিনেন্ট বায়োলজিক্যাল এজেন্ট দ্যাট হ্যাজ অ্যান্টিজেন হোমোলজি উইথ ফ্যাক্টর 10A। তাহলে এটা দিয়ে বুঝাইছে যে আমি পেশেন্টকে এখন আসার পরে ইন্ট্রাক্রানিয়াল ব্লিডিং যেহেতু হচ্ছে, আমি তাকে অ্যান্ডেক্সানেট আলফা দিয়েছি। এখন অ্যান্ডেক্সানেট আলফা কার এগেনস্টে দিয়েছি? কোন মেডিকেশনটার জন্য ওনার ইন্ট্রাক্রানিয়াল হ্যামোরেজ হচ্ছে যাকে প্রিভেন্ট করতে আমি এটা দিয়েছি সেটা প্রশ্ন করেছে। দ্য এজেন্ট ইজ মোস্ট লাইকলি টু অ্যান্টাগোনাইজ দ্য ইফেক্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ? কোন ড্রাগের ইফেক্টকে অ্যান্টাগোনাইজ করতে আমি এটা দিয়েছি? সেটা হচ্ছে অবশ্যই ফ্যাক্টর 10A ইনহিবিটর এপিক্সাবেন। এটাই বলেছে। অ্যান্টিকোয়াগুলেশন রিভার্সাল ফর লাইফ থ্রেটেনিং ব্লিডিং, এখানে কোন কোন ড্রাগগুলো, তাদের রিভার্সাল ড্রাগগুলোর নাম কি কি, মেকানিজম অফ অ্যাকশন কি কি, এগুলো নিয়ে আমি বিশদ আলোচনা করেছি। প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল করে ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এই তো, the patient intracranial hemorrhage was likely treated with andexanet alpha, a biological agent that shares homology with factor 10A but has no proteolytic effect. এবং এটা কার ইফেক্টকে অ্যান্টাগোনাইজ করছে? এপিক্সাবেন, রিভারোক্সাবেনের। এটা হলো তার এক্সপ্লেনেশন। Andexanet alpha is a factor 10A decoy that has no proteolytic effect. It is administered to the patient on factor 10A inhibitor who have life-threatening bleeding in order to reverse the anticoagulation effect.